আসসালামু আলাইকুম। আসেন। আমি সমস্ত নতুন চেহারা নতুন স্বাভাবিক, এটাও স্বাভাবিক। কত চেঞ্জ হলো। আরেকটা লাগবে তো? আছে, দুইটা আছে, এসে গেছে তো। তাহলে একজন ওদিকে যান, তাহলে সেন্টারে রেখে, তাই না? মহাসচিব সাহেবকে সেন্টারে রেখে দুজন কি আপনারা রেডি? আজকে তো একটু দেরি করে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, দেরি করে শুরু করছি, সেজন্য আমি দুঃখিত। কারণ একদিকে বৃষ্টি, আমাকে আবার সাহেব সাহেব বললেন যে অনেকে এসে পৌঁছতে পারেননি, আমাদেরও একটু দেরি হচ্ছিল। আমি কি শুরু করতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। তাই তো, এটাই মেন কপি আমার। হ্যাঁ, কেয়ারফুলি এসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টির উপরে আপনার এখানে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি, এটা একটু শুনতে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা এটা আপনার একটু সময় নিয়ে তৈরি করা হয়েছে, যাতে আপনাদের একটু সময় আমরা নেব। আমি শুরু করার আগেই আপনার প্রথমেই আমাদের সাবেক এমপি, রাজশাহী থেকে নির্বাচিত জনাব নাদিম মুস্তফা, তিনি আজকে সকালেই ইন্তেকাল করেছেন। আমরা এতে গভীর শোক প্রকাশ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়টার উপরে কথা বলবো, বিষয়টি হচ্ছে জনম্যান্ডেটবিহীন সরকার প্রধান শেখ হাসিনার ভারত সফর, আগামী আওয়ামী লীগের ধারাবাহিক গোলামী চুক্তির নবসংস্করণ। সম্প্রতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন, তা গোলামীর নবতর সংস্করণ মাত্র। কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে, তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। আমাদের নিশ্চয়ই 1972 সালে ভারতের সাথে স্বাক্ষরিত 25 বছরের গোলামী চুক্তির কথা স্মরণ আছে। 52 বছর পর সে ধারাবাহিকতায় গত 22 জুন 2024 ভারতের সাথে সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো, তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হবার আশঙ্কা দেখা দিয়েছে। এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা খুবই বিপজ্জনক ও দেশের স্বাধীনতার প্রতি হুমকি। এটি শান্তিপূর্ণ সহাবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী। বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায়। এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে। যে 7টি সমঝোতা স্মারক নতুন করে সই করা হয়েছে, সেগুলোর প্রায় সবগুলি বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক। প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করার সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকেই এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাঁদে ফেলার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতীয় স্বার্থ বিরোধী এহেন চুক্তি জনগণ কখনই মেনে নেবে না। শাসক গোষ্ঠী দাবি করে যে গত 1.5 দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে, কিন্তু সম্পর্কে তথাকথিত সোনালী অধ্যায়ের সময়কালে বাংলাদেশের জনগণের তরফে
প্রাপ্তি শূন্যের কোঠায়। এ সময় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশ জুড়ে রয়েছে কানেক্টিভিটি নামে একের পর এক ভারতকে ট্রানজিট ও করিডোর সুবিধা প্রদান। ট্রানজিট করিডোর দেওয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি সত্ত্বেও সবকিছুই একতরফাভাবে করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। একদিকে ভারত পেয়েছে অবাধ স্থল ও নৌজা ট্রানজিট, যা ভারতের অবশিষ্ট অংশের সাথে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্সের যোগাযোগের সময় ও দৈর্ঘ্য কমিয়েছে সর্বনিম্ন প্রায় 3/4। কলকাতা আগরতলার 1700 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে 350 কিলোমিটার। ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা, মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকার সুবিধা। অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র 21-22 কিলোমিটার ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি। একতরফা আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের অবাধ বিপণী কেন্দ্রে পরিণত করা হয়েছে। দুদেশের সামগ্রিক 26 বিলিয়ন বাৎসরিক বাণিজ্যে বাংলাদেশের হিস্সা মাত্র 2 বিলিয়ন। এর মাঝেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। তীব্র বেকারত্বের বাংলাদেশে কাজ করছে লক্ষ লক্ষ ভারতের যুবক। ভারতের রেমিটেন্স আহরণের প্রধান উৎসের তালিকায় বাংলাদেশের অবস্থান 4 নম্বরে। সম্প্রতি অর্থমন্ত্রী সংসদে জানিয়েছেন, গত 10 মাসে ভারতীয়রা নিয়ে গেছে $50.60 মিলিয়ন। আমরা জানি এর বাইরেও অবৈধ পন্থায় নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ডলার। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমান অবৈধ সরকার যেহেতু বাংলাদেশে আপামর জনসাধারণকে প্রতিনিধিত্ব করে না এবং তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, তাই তাদের স্বার্থ রক্ষার জন্য তারা সচেষ্ট নয়। বাংলাদেশের ভেতর দিয়ে রেল করিডোর দেওয়ার চুক্তি, তিস্তা প্রকল্পে ভারতের সহযোগিতা গ্রহণ, প্রতিরক্ষা সামরিক সহযোগিতা, ঔষধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ, ভারতের স্পেস এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ স্যাটেলাইট সমঝোতা, ডিজিটাল পার্টনারশিপ, গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি ইত্যাদি নানা নাম দিয়ে যে 10টি সমঝোতা স্বাক্ষরিত হলো, তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের চাইতেই ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এইসব সমঝোতা সই হয়েছে, তা জনগণের কাছে স্পষ্ট। এই সকল চুক্তির সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। সে কারণেই বহু পূর্বে ভারত ঘোষিত $7.5 বিলিয়ন ভারতীয় ঋণ চুক্তির লাইন অফ ক্রেডিট LOC বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে স্থাপন ছিল নীরব। ডলারকে পাশ কাটিয়ে ভারতীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয়টি উঠে এসেছে আলোচনায়, অথচ বাংলাদেশের রপ্তানি প্রবাসী আয়ের অন্যতম প্রধান মুদ্রাই হচ্ছে মার্কিন ডলার। এভাবে একতরফা আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করা হয়েছে। ট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার পরিহার করে বিপুল বাণিজ্যিক ঘাটতি কাটিয়ে ওঠার সময় এসব কিছুই সমঝোতায় স্থান পায়নি। প্রিয় সাংবাদিকবৃন্দ, ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্ট করে দেয় তাহলে আমাদের সব সমস্যা একটু সমাধান হয়ে গেল। শেখ হাসিনা ভারতের সাথে সাধারণ কূটনৈতিক দর কষাকষির ন্যূনতম ক্ষমতা হারিয়ে ফেলেছেন। সংবাদ সম্মেলনে তিস্তার পানির অভাবে পর্যদস্ত অসহায় মানুষদের আর্তনাদকে শেখ হাসিনা প্যাপে করা বলে আখ্যায়িত করেছেন, যা সমগ্র জাতির সাথে তামাশা হাস্যরসিকতার সামিল। আমরা সকলেই জানি, কেউ কেবলমাত্র বিরক্ত এই প্যাপে না করতে বলে। একদিকে ভারত থেকে তিস্তা পানি আদায় ব্যর্থতা, অপরদিকে অসহায় মানুষের সাথে এ নিয়ে তামাশা, এটা জাতির জন্য নিতান্তই দুঃখজনক। শেখ হাসিনা তিস্তা পানি বন্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছে। তিস্তা চুক্তি তাদের এজেন্ডাতেই স্থান পায়নি। এদিকে অনেকে মনে করেন পানি মানুষের জীবন জীবিকা ও জলবায়ুর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং পানি নিয়ে ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরো বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে, অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। জানা যায়, এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না। একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। তাহলে শেখ হাসিনা কিভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে?
অপরদিকে রেল ট্রানজিটের কোনো সমীক্ষা জনসম্মুখে প্রকাশ করা হয়নি। নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি ও অর্থনৈতিক মূল্যায়ন ও সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এ ধরনের রেল করিডোর প্রদান আত্মঘাতী ও জাতীয় স্বার্থবিরোধী হবে বলে এই মর্মে মন্তব্য করেন তারা। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা রেল করিডোরকে ইউরোপের সাথে তুলনা করে বলেছেন, তারা পারলে আমরা পারবো না কেন? কথা হলো, ইউরোপের ক্ষেত্রে বিষয়টি বহুদেশীয়, আমাদের ক্ষেত্রে যা কেবলই দ্বিপাক্ষিক। তাছাড়া ইউরোপের সকল দেশে সুশাসন ন্যায় নীতি বিরাজমান, যা আমাদের দেশে অনুপস্থিত। ইউরোপের সীমান্তগুলোতে আমাদের মতো কাঁটাতারের বেড়া নেই, ঝুলন্ত ফেরারিও নেই। অতএব আমাদের বিষয়টি ইউরোপের সাথে তুলনীয় নয়। একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখার জন্য উচ্চ মূল্য নির্ধারিত হবে, সেটাই স্বাভাবিক। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা তার ব্যতিক্রম দেখি না। বিশেষ করে যখন খোদ প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেন, আমরা কোনো প্রতিদান চাই না, আমরা ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তলে তলে আপোষ হয়ে গেছে, ভারত আছে, আমরা আছি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন, ভারতে গিয়ে বলেছি এই সরকারকে টিকে রাখতে হবে। ফলে এদেশে একটার পর এক প্রহসী নির্বাচন হয়। 2014-তে ভোটারবিহীন, 2018-তে নৈশ, আর 2024-এ দামি। প্রিয় সাংবাদিক বৃন্দ, এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে 10টি চুক্তি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, বরাবরের মতো এবারও এসবের বিশদ বিবরণ প্রকাশিত হয়নি। তবে ভারতের বিদেশ মন্ত্রণালয়, দেশীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে যতটুকু জানা যায়, তাতে গ্রিন পাওয়ার বিষয়ে আমাদের অভিজ্ঞতা সমঝোতা স্মারকের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ভারতীয় সহায়তার রামপাল ও জাপানি সহায়তায় মাতারবাড়ি কয়লা নির্ভর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যেই সুন্দরবন ও উপকূলীয় সবুজ বেষ্টনীকে ঝুঁকিপূর্ণ করে তুলেছি। ক্রমবর্ধমান কয়লা নির্ভর প্রকল্প সামনে রেখে গ্রিন পাওয়ার বিষয়ে আশাবাদী হওয়ার সুযোগ কতটা আছে সে প্রশ্ন থেকেই যায়। ভারতের চিকিৎসা প্রার্থীদের ভিসা সহজীকরণে ই ভিসা চিকিৎসা সেবায় আমাদের আরো বেশি পরনির্ভর করবে। প্রয়োজন ছিল আমাদের সেই দেশেই চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার কার্যকর চুক্তি। দেশের স্বাস্থ্য অবকাঠামো ও প্রশিক্ষিত জনবল তৈরির অতি প্রয়োজনীয় অগ্রাধিকারকে গুরুত্ব না দিয়ে ভারতীয় হাসপাতালে বাংলাদেশি রোগীর ভিড় বৃদ্ধির উদ্যোগ নিশ্চয়ই জনবান্ধব নয়। কোন দেশের সরকার প্রধান নিজে থেকে দেশের মানুষকে অন্য দেশে চিকিৎসা করার জন্য উৎসাহিত করে, এটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্র আর কিছুই নয়। এই সফরে আইসিটি নিয়ে সহযোগিতার বিষয়টি স্পষ্ট নয়। ভবিষ্যৎ অর্থনীতিতে অপার সম্ভাবনার আইসিটি সেক্টরে সহযোগিতার ক্ষেত্রে আমাদের সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে কিনা সে আশঙ্কা সাধারণ জনগণের মতো আমাদেরও। পৃথিবীর অন্যতম দীর্ঘস্থল সীমান্ত ভারত বাংলাদেশ। একটি দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা সে দেশের প্রতিরক্ষা নীতির প্রথম প্রধান অগ্রাধিকার। সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রশিক্ষণ সহায়তা বৃদ্ধির সহযোগিতার বিষয় ভারত আমাদের ভবিষ্যতে আমাদের নিরাপত্তা সুসংহতকরণে বিরূপ প্রভাব ফেলবে মর্মে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন। পশ্চিমা গণমাধ্যম ইন্ডিয়া বাংলাদেশ বুস্ট ডিফেন্স টাইস টু কাউন্টারওয়ে চায়না এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। রাডার পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ যদি প্রতিবেশীর হাতে থাকে, তাহলে তা বাংলাদেশের নিরাপত্তার জন্য যে মারাত্মক হুমকির কারণ হবে তা বোঝার জন্য সামরিক বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে 2022 সালের এক এমওইউতে উল্লিখিত ভারতীয় রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে হিলি মেঘালয় প্রশস্ত সড়ক সংযোগ ও 11 কিলোমিটার ব্রহ্মপুত্র সেতু বিশেষ সামরিক পরিস্থিতিতে সমগ্র রংপুর বিভাগকেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। ভারত কেবল আমাদের আভ্যন্তরীণ রাজনীতি নয়, সরকারি প্রশাসন যন্ত্র, জাতি গঠনমূলক নানাবিধ কর্মকাণ্ড ও বিভিন্ন স্পর্শকাতর অর্থনৈতিক প্রকল্প যেমন রূপপুর পারমাণবিক প্রকল্প কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রাডার স্থাপন ইত্যাদি ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। এক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাও
ভারতীয় হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হলে আমাদের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। যে সমুদ্র সম্পদের জন্য বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হয়েছে, বাংলাদেশের সেই সমুদ্র সম্পদকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। আকাশ সীমান্ত ভারতের হাতে তুলে দিতেই যৌথ স্যাটেলাইট নির্মাণের চুক্তি করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হল তিস্তা চুক্তি প্রসঙ্গ। আগেই বলেছি, আমাদের এবারের সফরে তিস্তা নদীর পানি প্রবাহ বৃদ্ধি এজেন্ডাটি ছিল না, অথচ এটাই হওয়া উচিত ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথেই লুকাচুরি খেলছে। সাম্প্রতিক কালের দামি নির্বাচনে সমর্থন আদায়ের দূরভিসন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে। এই প্রকল্পে চীনের আগ্রহের কথা আমরা জানি। অপরদিকে ভারত নির্বাচনের পরপরই তার পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে জানিয়ে দেয় ভারত তিস্তা চুক্তি প্রকল্পে অংশগ্রহণ করতে চায়। প্রায় 1.5 দশক ধরে নানা অহেতুক অজুহাতে তিস্তা চুক্তি স্বাক্ষর হচ্ছে না, তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর হচ্ছে না। অপরদিকে উত্তরাঞ্চল মরুভূমিতে পড়ে যাওয়ার উপক্রম। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এরপর গত 14 বছরে তিস্তা নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হলেও এই সংকটের সমাধান হয়নি। আশ্চর্যের বিষয়, এখন এটা রয়ে গেছে রুদ্ধ কক্ষের দ্বিপাক্ষিক একান্ত আলোচনার স্থলে। এমন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে তিস্তা পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হয়। প্রশ্ন হলো, যাদের বিমাতাসুলভ আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক ও আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে। শেখ হাসিনা অত্যন্ত নির্লজ্জভাবে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছেন। তিস্তা প্রকল্পটি ভারত করে দিলে সব সমস্যারই সমাধান হয়ে যায়। শেখ হাসিনার সর্বশেষ সংবাদ সম্মেলনে এই মন্তব্যের মাধ্যমে তার উদগ্র ভারতোষণ নীতি দেশবাসীর সামনে পুনরায় উন্মোচিত হয়েছে। তিস্তা প্রকল্প নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান অবৈধ সরকার প্রকারান্তরে ভারতীয় কর্তৃপক্ষের উপর অর্পণ করেছে বলে প্রতীয়মান হয়, যা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের নতজানু পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশ। বিশ্লেষকরা অবশ্যই এই ধরনের সাদা হাতি প্রকল্প গ্রহণ বিলিয়ন ডলার লুট করে বিদেশে পাচারের ফন্দি হিসাবে মনে করেন। মূলত জনগণের কাঁধে লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে টাকা পাচারের মাধ্যমে বেনজির লুটপাটই তাদের প্রধান উদ্দেশ্য। অবৈধভাবে নির্বাচনী বৈতরণী পার হবার মাসুল হিসাবে বাংলাদেশ এখন একটি জটিল আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের জড়িয়ে ফেলতে যাচ্ছে বলে আমাদের আশঙ্কা। আমাদের নিরাপত্তার জন্য যেটা হতে পারে এক চরম হুমকি। এই সফরে তিস্তার পানি বন্টন তথা তিস্তা চুক্তি স্বাক্ষরের কোনো কথা হয়নি। আছে ভারতীয় বিশেষজ্ঞ পাঠিয়ে তিস্তার পানি সংরক্ষণের বিষয়ে কি করা যায়। তিস্তায় পানি না থাকলে পানি ব্যবস্থাপনার বিষয়টি অপ্রাসঙ্গিক নয় কি? এটি সময় ক্ষেপণের একটি কৌশল বলে অনেকে মনে করেন। প্রশ্ন হলো, তিস্তা প্রকল্প বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এই প্রকল্প নিয়ে ভারত কিংবা অন্য কোনো দেশের সাথে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলেই মনে করি না আমরা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, জাতিসংঘের গৃহীত কনভেনশনে পানি সম্পদ ব্যবহার বিষয়ক আর্টিকেল 5 এবং আন্তর্জাতিক পানি সম্পদ আইনে অভিন্ন নদী বা সীমান্তবর্তী জলাধারের যৌথ ব্যবস্থাপনা ও ন্যায্য পানি বন্টনের উপর জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি মেনে বিভিন্ন দেশ অভিন্ন নদীর ব্যবস্থাপনা নিশ্চিত করেছে, অথচ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা সমাধানে ভারতের উপর নির্ভরতা আমাদের নদীগুলোকে একে একে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই প্রসঙ্গে আমরা স্মরণ করতে চাই ফরাক্কা সমস্যা সমাধানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব পদক্ষেপের কথা। ভারতের একরোখা মনোভাবের কারণে ফরাক্কা সমস্যা যখন কিছুতেই সমাধান হচ্ছিল না, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিষয়টিকে আন্তর্জাতিক নানা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। মৌলানা ভাসানীর নেতৃত্বে 1976 সালের 16 মে ফরাক্কা অভিমুখে লং মার্চ কর্মসূচিকে নিরবিচ্ছিন্ন করতে সরকারের পক্ষ থেকে কৌশলগত সহায়তা প্রদান করা হয়।
আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে 1976 সালের মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে 42 জাতি ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, একই বছর আগস্ট মাসে কলম্বোতে জোট নিরপেক্ষ সম্মেলন এবং সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের 31তম অধিবেশনে 26 নভেম্বর 1976 বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ফারাক্কা সমস্যার সমাধান প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণের মধ্য দিয়ে ফারাক্কা সমস্যার সমাধানে ত্বরান্বিত হয়। 5 নভেম্বর 1977 সালে গ্যারান্টি ক্লজ সহ বাংলাদেশ ভারত চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের সাথে পানি সমস্যা সমাধানে এটাই ছিল বাস্তবিক অর্থে কোনো কার্যকরী দ্বিপাক্ষিক চুক্তি। তাই আমরা মনে করি ভারতের সঙ্গে অভিন্ন পানি সমস্যা নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুসৃত নীতি হতে পারে সমস্যার সমাধানে বাংলাদেশের তরফে কার্যকরী পদক্ষেপ। বাংলাদেশের জন্য পানির ন্যায্য হিস্সা পাওয়া অত্যন্ত জরুরি। এই সফরে লোক দেখানো মৃতপ্রায় যৌথ নদী কমিশনের রুটিন সভা ডাকার কথা ছাড়া ফারাক্কা পানির ন্যায্য হিস্সা আদায়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এটা জনগণের সাথে প্রতারণার সামিল। মূলত পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা বেসিন রিভার সিস্টেম ব্যবস্থাপনার মাধ্যমে 54টি অভিন্ন নদীর পানি সমস্যার সমাধান করতে হবে, অথচ এবারে আলোচনার বেসিন ভিত্তিক সমাধানের বিষয়টি কোনো স্থানই পায়নি। প্রিয় সাংবাদিকবৃন্দ, ভারত বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্ব রাজ্যগুলোকে রেল ট্রানজিটের মাধ্যমে সংযুক্ত করতে চায়। এই জন্য তারা শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত, বাইপাস করার পরিকল্পনা নিয়েছে। ভারতের পরিকল্পনা অনুযায়ী 861 কিলোমিটার দীর্ঘ 14টি নতুন সংযোগ সড়ক বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করবে। একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে আখাউড়া আগরতলার মাঝে এরই মধ্যে রেল সংযোগ শুরু হয়ে গেছে। খুলনা মোংলা থেকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে কার্গো সুবিধা প্রদান, মোংলা বন্দরকে রেল সংযোগ দ্বারা যুক্ত করা হয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি ও হলদিবাড়ি সীমান্ত দিয়ে পুনরায় ভারত প্রবেশ করবে। এর ফলে সময় দূরত্ব ব্যয় কমবে। পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে। ভারতীয় পররাষ্ট্র সচিব কর্তৃক চুক্তি সই করার পর মাসেই ট্রায়াল রান দেওয়ার ঘোষণাটি বোঝা যায় এসব টাকার দিকে অনেক পূর্ব পরিকল্পনা মাফিক হচ্ছে। ভারতের এই পরীক্ষামূলক প্রস্তাবের কথা শুনে 1975 সালে পরীক্ষামূলক ফারাক্কাবাদ চালুর কথা মনে পড়ে গেল। ভারত সেই যে পরীক্ষামূলক ফারাক্কাবাদ চালু করেছিল তাতে বাংলাদেশ আজও কষ্ট ভোগ করছে। দেশের শতাধিক ছোট বড় নদী শুকিয়ে বিরান ভূমিতে পরিণত হয়েছে। বাংলাদেশের এটা বোধ হয় 1972 হবে, 75 না, এটা আপনার 1972 হবে। তাতে বাংলাদেশ আজও কষ্ট ভোগ করছে। দেশের শতাধিক ছোট বড় নদী শুকিয়ে বিরান ভূমিতে পরিণত হয়েছে। বাংলাদেশের স্বার্থ সুনিশ্চিত না করে ভারতকে রেল করিডোরের সুবিধা প্রদান বস্তুত ইতিপূর্বে রেল স্থল, নৌ করিডোর ও সামগ্রিক বন্দর ব্যবহারের চেয়ে আরো বিপজ্জনক আত্মসমর্পণ। এতে বাংলাদেশের কতটুকু লাভ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের নিজস্ব স্বার্থ সুরক্ষার উপর সর্বোচ্চ জোর দিতে হবে। ভারতকে রেল ট্রানজিট সুবিধা দিতে হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বাংলাদেশের ন্যায্য হিস্সা নিশ্চিত করতে হবে। বস্তুত দেশের জনগণের অর্থেই রেলের উন্নয়ন হয়েছে। জনগণের করের অর্থ দিয়ে রেলের সংরক্ষণ করা হয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় ইউএন এসকাপ এশিয়া প্যাসিফিকের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন থেকে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের একটা প্রাক্কলন করে রাখা আছে। অর্থাৎ ট্রানজিটের বিনিময়ে বাংলাদেশ কি পাবে তা প্রাক্কলন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের এই মানদণ্ড মেনেই চুক্তিতে যাওয়া উচিত। এই রেল করিডোর বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিতে কোনো সহায়তা করবে না, বরং বাংলাদেশ দ্বিপাক্ষিক রেল যোগাযোগের বদলে নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারত চতুর্দেশীয় কানেক্টিভিটি সৃষ্টি করা গেলে তা বাংলাদেশের ট্রেড ক্রিয়েশনে অবদান রাখতে পারে। উল্লেখযোগ্য যে আঞ্চলিক বাণিজ্য সহায়তার বৃদ্ধির লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার গঠনের উদ্যোগ নিয়েছিলেন। বিদ্যমান অবকাঠামোর উন্নতি না করে ভারতের ট্রেন চলাচল শুরু হলে তা বাংলাদেশের ধারণ ক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলাচল রেল যোগাযোগ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরির আশঙ্কা করছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা। একজন সামরিক বিশেষজ্ঞ সম্প্রতি লিখেছেন,
সর্বত্র বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ করে দিলে বাংলাদেশের নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। এতে নাগরিক হিসাবে সকলের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। করিডোরে আড়ালে সিলগালা করা ভারতীয় রেলবগিতে সশস্ত্র সামরিক লোক ও অস্ত্র সরঞ্জাম ঢুকলে অনেকেই এসব ভারতীয় রেল বগিগুলোকে গ্রিক মহাকাব্যের ট্রোজান হর্সের সাথে তুলনা করেন, যে কাঠের হর্সে পেটে গ্রিক সৈন্যরা লুকিয়েছিল আর নিশিরাতে ঝাঁপিয়ে পড়ে ট্রয় নগরীকে ধ্বংস করেছিল। উপস্থিত সাংবাদিক বৃন্দ, বাংলাদেশে ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রতি বছর রেকর্ড পরিমাণ সীমান্ত হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেও এ সফরে এ বিষয়ে বাংলাদেশ সরকার চূড়ান্তভাবে নির্লিপ্ত থেকেছে। এমনকি ভারত, নেপাল, ভারত, চীন, ভারত পাকিস্তান সীমান্তেও এই পরিমাণ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে দেখা যায়নি। মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত অন্তত 11 জন বাংলাদেশি সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আহত হয়েছেন আরো 9 জন। মানবাধিকার সংগঠন অধিকারের মতে 2000 থেকে 2020 সালের মধ্যে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে কমপক্ষে 1234 বাংলাদেশি নিহত এবং 1145 জন আহত হয়েছেন। এমনকি বিএসএফ এর গুলিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদস্যরাও রেহাই পায়নি। শেখ হাসিনার সফরের মাত্র 3 দিনের মাথায় লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া সীমান্তে সংঘটিত ঘটনায় বুকে ও মাথায় গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, অথচ পৃথিবীর বিভিন্ন দেশের সীমান্তে একান্তই গুলি করতে না হলে বুকে নয় পায়ে গুলি করার নজির রয়েছে। সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র সচিব বলেছেন, বিএসএফকে নাকি আত্মরক্ষার জন্য গুলি করতে হয়, যা নিতান্তই হাস্যকর। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার পক্ষ থেকে একটি শব্দ উচ্চারণ করার কথা শোনা যায়নি। অপরদিকে ভারতের পক্ষ থেকে সে রুটিন আশ্বাস, আর সেটাই এই তাবেদার সরকারকে মেনে নিতে হয়েছে। শেখ হাসিনার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যতই একপাক্ষিক। এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না। এছাড়া আলোচনায় এমন কিছু বিষয় এসেছে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সামরিক সহযোগিতার নামে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। ইতিপূর্বে আদানির সাথে বিদ্যুৎ আমদানির অন্যায্য চুক্তি, জ্বালানি ও বিদ্যুতের মতো অধিকতর কৌশলগত পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল করে তোলার চলমান উদ্যোগ দেশবাসী এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার অনেক আগেই স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি গ্রহণ ও বাস্তবায়নে কার্যত অক্ষম হয়ে পড়েছে। তারা রাষ্ট্রের স্বার্থ জ্বালাঞ্জলি দিয়ে কেবলমাত্র ক্ষমতার দখলদারিত্ব অব্যাহত রাখতে দেশি বিদেশি সহযোগী গোষ্ঠী কিংবা প্রভুদের নিরন্তর আস্থা অর্জনে সচেষ্ট। ঢাকা ও দিল্লি নতুন যাত্রা শুরু করেছে উভয় দেশের প্রকল্প 2041 ও বিকশিত ভারত 2047 অনুসরণ করে একটি স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করার যে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে, শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমেই তার ভারত সফরের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে, যা দেশবাসী গভীরভাবে উপলব্ধি করেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে। এবারের ভারত সফর ম্যান্ডেটবিহীন হাসিনা সরকারের ধারাবাহিক গোলামী চুক্তির সর্বশেষ সংস্করণ। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। এই সফর সহ ভারতের সাথে ইতিপূর্বে স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি। আমরা পুনর্ব্যক্ত করতে চাই, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিরোধী এই সকল চুক্তি জনগণ কখনো মেনে নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সকল দেশ বিরোধী চুক্তি অথবা সমঝোতা প্রত্যাখ্যান করছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, সবশেষে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সামনে আমরা আরো উল্লেখ করতে চাই, শেখ হাসিনার বর্তমান অবৈধ সরকার একটি অনির্বাচিত সরকার। রাষ্ট্র পরিচালনায় তাদের ন্যূনতম নৈতিক অধিকার নেই। আর এরকম একটি জনম্যান্ডেটবিহীন অনৈতিক সরকারের সাথে কোনো রাষ্ট্রীয় চুক্তি, সমঝোতা বা অন্য কোনো যে ওখানে হোক না কেন, বাংলাদেশের 18 কোটি মানুষ
মানুষের সাথে প্রতারণার সামিল। বিশ্বায়ন ও মুক্ত বাজার অর্থনীতির এই যুগে সব বন্ধু রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বাণিজ্য সহ বিভিন্ন অংশীদারিত্ব বাড়াতে নানাভাবে কানেক্টিভিটি তৈরি করার পক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান। কিন্তু সড়ক পথ, নৌপথ ও রেলপথ যেভাবেই কানেক্টিভিটি বাড়ানো হোক না কেন, তাতে জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে সর্বাগ্রে। কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। বর্তমান অবৈধ সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার হীন স্বার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বহুত লম্বা হয়ে গেছে। ঠিক আছে, আপনি রেখে কেউ পান না। জি, থ্যাংক ইউ। আপনি তো অপ্রাসঙ্গিক প্রশ্ন করলেন। আমার বিষয়টা আমরা পুরোপুরি ভারতের সফরের উপর, প্লিজ এটাকে ডাইলুট করেন না। থ্যাংক ইউ। সেটা তো আমরা অবশ্যই বিবেচনা করব। আমরা বলেছিও যে এটা নিয়ে তো আপনার জনমত তৈরি করতে হবে। জি জি, থ্যাংক ইউ। এই চাটা খাওয়ার আছেন? জি আছেন উনি আগে একই রকম অবস্থায়।